আজকাল নির্বাচন মানেই কিন্তু ডিজিটাল ক্যাম্পেইন, তাই না? এই ডিজিটাল সেবাগুলো কিভাবে পুরো নির্বাচনী প্রচারণার চেহারাটাই বদলে দিচ্ছে। চলুন আজকের এই আলোচনায় আমরা বাংলাদেশকেই একটা কেস স্টাডি হিসেবে দেখি আর বোঝার চেষ্টা করি এই বদলটা ঠিক কিভাবে ঘটছে। একটু পুরনো দিনের কথা ভাবুন তো। নির্বাচন মানেই ছিল কি? দেয়ালে দেয়ালে পোস্টার, রাস্তায় মিছিল আর প্রার্থীদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়া। কিন্তু সেই দিন আর নেই। যুগটা তো পুরোপুরি বদলে গেছে। এখন সেই জায়গাটা নিয়ে নিয়েছে ফেসবুক, ইউটিউব আর একদম সুনির্দিষ্ট ভোটারদের টার্গেট করে বানানো ডিজিটাল বিজ্ঞাপন। মানে পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল। তো আজকের এই পুরো আলোচনায় আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে আমরা দেখব বাংলাদেশের রাজনীতির মাঠটা এখন ঠিক কেমন। এরপর আমরা জানব এই ডিজিটাল প্রচারণার আসল কৌশলগুলো কি ডেটা আর অ্যাডের ভূমিকাটা ঠিক কতটা, সেটাও বোঝার চেষ্টা করব। আর দেখব এই কৌশলগুলো কি শুধু জাতীয় রাজনীতিতেই সীমাবদ্ধ। সবশেষে আমরা একটু ভবিষ্যতের দিকেও তাকাব। আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রথম অংশ দিয়ে, বাংলাদেশের নতুন রাজনৈতিক ময়দান। ব্যাপারটা এখন এমন দাঁড়িয়েছে যে শুধু রাজপথে নামলেই হবে না। আসল যুদ্ধটা কিন্তু এখন সবার ফোনের ডিজিটাল ফিডেও চলছে। কারণটা খুব সোজা। ভোটাররা এখন কোথায়? তারা তাদের বেশিরভাগ সময় কাটাচ্ছে ফেসবুকে, ইউটিউবে ভিডিও দেখছে, গুগলে নানান জিনিস সার্চ করছে, হোয়াটসঅ্যাপে কানেক্টেড থাকছে আর অনলাইন নিউজ পোর্টালগুলোতে খবর পড়ছে। তো বুঝতেই পারছেন, জনমত তৈরির আসল জায়গা কিন্তু এখন এগুলোই। তো যেহেতু লড়াইটা এখন ডিজিটাল, তাই এর জন্য একটা নতুন ধরনের রণকৌশলও দরকার। আমরা প্রায়ই ডিজিটাল প্লেবুক বলে একটা কথা শুনি, কিন্তু এই জিনিসটা আসলে কি? চলুন একটু গভীরে গিয়ে দেখি রাজনীতির এই ডেটা নির্ভর নতুন অ্যাপ্রোচটা ঠিক কিভাবে কাজ করে। ব্যাপারটা যদি খুব সহজ করে বলি, ডিজিটাল ইলেকশন ক্যাম্পেইন সার্ভিস হল একটা গোছানো ডেটা নির্ভর অ্যাপ্রোচ। এর মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে একজন প্রার্থী বা তার নীতিগুলোকে প্রমোট করা হয়। এখানে কিন্তু শুধু পোস্ট দিলেই হয় না, এর পেছনে থাকে একটা কমপ্লিট সিস্টেম, যেখানে স্ট্র্যাটেজি, কন্টেন্ট, টেকনোলজি আর অ্যানালিটিক্স সবকিছু একসাথে কাজ করে। এই পুরো সিস্টেমটা দাঁড়িয়ে আছে মূলত 4টা পিলারের উপর। প্রথম পিলারটা হলো স্ট্র্যাটেজি বা কৌশল, মানে কোথায় কাকে কিভাবে টার্গেট করা হবে সেই পুরো প্ল্যানিং। 2 নম্বরে আসে কন্টেন্ট, অর্থাৎ ভোটারদের কাছে কি বার্তা পৌঁছানো হবে। 3 নম্বর পিলারটা হলো টেকনোলজি, যেটা ব্যবহার করে সেই বার্তাটা মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়। আর সবশেষে 4 নম্বর পিলারটা হলো অ্যানালিটিক্স, মানে ক্যাম্পেইনটা কতটা সফল হলো তার প্রভাবটা মাপা। আচ্ছা, পিলারগুলো তো বোঝা গেল। এবার চলুন আমাদের তৃতীয় অংশে যাই আর একটু ডিটেলে দেখি এই মূল কৌশলগুলো আসলে কি। মানে কিভাবে একজন প্রার্থীর জন্য একটা ডিজিটাল আইডেন্টিটি তৈরি করা হয় আর ভোটারদের সাথে একটা কানেকশন বিল্ড আপ করা হয়। দেখুন, আজকের দিনে একটা কথা একদম সত্যি, মানুষ ভোট দেওয়ার আগে শুধু নেতার ভাষণ শোনে না, তার ফেসবুক প্রোফাইলও দেখে। মানে একজন নেতার ডিজিটাল আইডেন্টিটি এখন মারাত্মক জরুরি একটা বিষয়। অনলাইনে একজন নেতাকে মানুষ কিভাবে দেখছে তার উপর কিন্তু ভোটের সিদ্ধান্ত অনেকটাই নির্ভর করে। এই বিষয়টা নিয়ে জয়নাল আবেদিন খুব সুন্দর একটা কথা বলেছেন। তার মতে এই ডিজিটাল ব্র্যান্ডিংয়ের আসল উদ্দেশ্যটাই হল নেতাদেরকে আরও মানবিক করে তোলা, প্রার্থী আর ভোটারদের মধ্যে যে দূরত্বটা থাকে সেটা কমিয়ে আনা আর তাদের মধ্যে একটা আবেগের সম্পর্ক তৈরি করা। আর এই যে কানেকশন বা সংযোগের কথা বলছি, এর একদম কেন্দ্রবিন্দুতে আছে কিন্তু কন্টেন্ট। কারণ ভোটাররা এখন আর শুধু ফাঁকা স্লোগান শুনতে চায় না, তারা গল্প শুনতে চায়, তারা ব্যাখ্যা চায়, তারা দেখতে চায় নেতা হিসেবে তার যোগ্যতাটা কোথায়। আর তাই এমন কন্টেন্ট বানাতে হয় যা আমাদের সংস্কৃতির সাথে মেশে এবং মানুষকে আকর্ষণ করে। তো কন্টেন্ট তো হলো, কিন্তু সেই কন্টেন্ট সঠিক মানুষের কাছে পৌঁছাবে কিভাবে? এখানেই আসে আমাদের চতুর্থ অংশের আলোচনা, ডেটা, অ্যাডভার্টাইজিং আর রেপুটেশন ম্যানেজমেন্ট। এই টেকনিক্যাল দিকগুলো ব্যবহার করে কিন্তু একদম নিখুঁতভাবে মেসেজ কন্ট্রোল করা হয় আর ঠিকঠাক ভোটারের কাছে পৌঁছানো যায়। এই যে পেইড অ্যাড বা ডিজিটাল বিজ্ঞাপন, এর সবচেয়ে বড় সুবিধাটা কি জানেন? এর মাধ্যমে প্রার্থীরা একেবারে পিন পয়েন্ট করে নির্দিষ্ট ভোটারদের কাছে পৌঁছাতে পারেন। ধরুন শুধু একটা নির্দিষ্ট এলাকার তরুণদের টার্গেট করা হলো, মানে লোকেশন, ইন্টারেস্ট, বয়স, এমনকি মানুষের অনলাইন আচরণের উপর ভিত্তি করেও কিন্তু এক একটা গ্রুপের জন্য এক এক রকম মেসেজ তৈরি করা যায়। ভাবা। কিন্তু একটা প্রশ্ন তো আসেই, এত টাকা খরচ করে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, কিন্তু এটা যে আসলেই কাজ করছে সেটা ক্যাম্পেইন ম্যানেজাররা বোঝেন কিভাবে? শুধু টাকা ঢাললেই তো আর ফল আসে না, তাই না? এর উত্তরটা হলো ডেটা, ডেটা আর ডেটা। এই ক্যাম্পেইনগুলো কিন্তু কোনো অনুমানের ওপর চলে না। প্রতিটা মুহূর্তে ট্র্যাক করা হয়
কতজন পোস্টে এনগেজড হচ্ছে, ভিডিওটা কতজন দেখছে, মানুষ কী ধরনের কমেন্ট করছে। এই সব ফিডব্যাক কন্টিনিউয়াসলি মনিটর করা হয়। আর সেই ডেটা দেখে প্রয়োজনে সাথে সাথে রিয়েল টাইমে স্ট্র্যাটেজিও বদলে ফেলা হয়। আচ্ছা, আমরা তো এতক্ষণ জাতীয় নির্বাচন নিয়ে কথা বললাম, কিন্তু ভাবার বিষয় হল এই ডিজিটাল কৌশলগুলো কি শুধু জাতীয় রাজনীতির মধ্যেই আটকে আছে? চলুন আমাদের পঞ্চম অংশে দেখি এর ব্যবহার আরও কত দূর গড়িয়েছে। অবাক করা ব্যাপার হলো একদম একই ট্যাকটিক্স এখন চেম্বার অফ কমার্স বা বিভিন্ন ব্যবসায়ী সমিতির নির্বাচনেও ব্যবহার হচ্ছে। হ্যাঁ, এখানে হয়তো অডিয়েন্স সাধারণ মানুষ না, বরং ওই সংগঠনের সদস্য বা পেশাজীবীরা। আর মূল লক্ষ্যটাও হয়তো শুধু ভোট জেতা না, বরং সমর্থন আদায় করা। কিন্তু দেখুন, মূল আইডিয়াটা কিন্তু একই, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সঠিক মানুষের কাছে নিজের বার্তা পৌঁছে দেওয়া। আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এবার একটু ভবিষ্যতের দিকে তাকানো যাক। এই যে ডিজিটাল ক্যাম্পেইনিং, এর ভবিষ্যৎটা কি? ডিজিটাল ডেমোক্রেসির জন্য সামনে কি অপেক্ষা করছে? একটা জিনিস পরিষ্কার, ভবিষ্যতের ক্যাম্পেইনগুলো হবে আরও অনেক বেশি টেকনোলজি ড্রিভেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই, অটোমেশন আর আরও অ্যাডভান্সড অ্যানালিটিক্স, এই সব কিছু মিলে ভোটারদের সাথে যোগাযোগকে করে তুলবে আরও অনেক বেশি পার্সোনাল আর এফেক্টিভ। এর মাধ্যমে দীর্ঘমেয়াদে একটা ডিজিটাল অ্যাসেট আর একটা লয়াল সাপোর্টার দেশ তৈরি করা সম্ভব হবে। এই পুরো আলোচনাটা আমাদের সবাইকে একটা খুব জরুরি প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। ক্যাম্পেইনগুলো যতদিন যাচ্ছে তত স্মার্ট হচ্ছে, তাই না? কিন্তু একজন ইনফর্মড বা সচেতন ভোটার হওয়ার মানেটা এখন ঠিক কি? যখন প্রত্যেকটা মেসেজ একদম ব্যক্তিগতভাবে শুধু আমাদের জন্যই তৈরি করা হচ্ছে, তখন আসল তথ্যটা যাচাই করা আর একটা নিরপেক্ষ সিদ্ধান্ত নেওয়া, এটা কি আরও বেশি কঠিন হয়ে যাচ্ছে না? ব্যাপারটা কিন্তু আসলেই ভেবে দেখার মতো।